নন্দলাল বসু নিজে তার জীবনে তার ভাবনা চিন্তা, তার মননের শিল্পী সত্তার যে অভিমুখ, তাকে গড়ে দেওয়ার জন্যে তার ঋণ স্বীকৃতি ছিল বহুজনের কাছে। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা, নিবেদিতা, মহাত্মা গান্ধী এবং তাঁর ধ্যান ধারণার আদর্শের জন্য সর্বোপরি ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজির কাছে তিনি খুবই ঋণী ছিলেন। এবং এদের সবার অবদানেই তাঁর শিল্প চেতনা কিন্তু গড়ে ওঠে। নন্দলাল বসু যে শিল্প ভাবনা, নন্দলাল বসুর যে শিল্প ভাবনা, তাতে যে ভারতীয় নন্দন তত্ত্ব, তাতে আমাদের পরম্পরাগত যে শিল্প এবং সমস্ত প্রাচ্যের অখণ্ড যে একটা চিত্র আদর্শের পরিকল্পনা, কারুশিল্প ও সমাজ, এই সমস্ত কিছুর জন্যে এদের কাছে উনি নানান ব্যাখ্যা জেনেছেন এবং সেগুলো ওকে প্রভাবিত করেছে। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামীজি তাঁর জীবনের ধ্যান ধারণার সঙ্গেও অনেকটাই ওতপ্রোতভাবে যুক্ত। ঠাকুর নিজেও কিন্তু ছিলেন রসের আধার, তিনি ছিলেন রসের ভাণ্ডারী। তাঁর এই রস নানান স্রোতে প্রবাহিত হয়েছে, মূর্তি গড়ায়, ছবি আঁকায়, অভিনয়ে, নাচে, গানে নানান স্রোতে প্রবাহিত হয়েছে। তার মধ্যে ছবি আঁকার কিছু অদ্ভুত নিদর্শন আমরা দেখেছি। দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি যে কামরায় থাকতেন, সেই কামরার উত্তরের দরজার পাশে আপন খেয়ালে তিনি দুটি ছবি আঁকেন। একটি আতা গাছে এক ঝাঁক টিয়া পাখি, তোতা পাখি, এবং একটি নদী গঙ্গা বক্ষে পতাকা তোলা একটি জাহাজ। এই দুটি ছবি কিন্তু কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ছবি দুটি নন্দলাল বসু প্রতিলিপি করে রাখেন। সেজন্য আজও আমরা রামকৃষ্ণের এই ছবি দুটিকে দেখতে পাই এবং দেখতে পাই ওর চিত্রশিল্প সম্পর্কে ভাবনা কী ছিল। উনি মনে করতেন এই যে বিরাট জগৎ জুড়ে যে সৃষ্টি, সেই সৃষ্টি যা করা, সেই সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন এক, এবং সেই সৃষ্টির মধ্যেই স্রষ্টার রূপ দেখতে পাওয়া যায়। এবং সেই সৃষ্টি উনি একটি ছবি যখন আঁকলেন, আতা গাছে তোতা পাখি, তার ব্যঞ্জনা অনেকটা আমাদের দেশীয় আলপনার নকশার মতন জমাট, ব্যঞ্জনাময়। এবং সবচেয়ে বড় কথা, অনেক পরে যখন নন্দলাল বসুর সহজ পাঠের ছবি দেখি, আশ্চর্যভাবে ওই ছবিটির সঙ্গে কিন্তু শৈলীতে মিল পাই, ওই রকমই রেখা, ওরকমই মিল পাই। রামকৃষ্ণ মনে করতেন যে মানুষের সুপ্ত দেবত্বকে জাগাবার জন্যে শিল্প হচ্ছে এক মাধ্যম, এক শক্তিশালী মাধ্যম, রামকৃষ্ণ মনে করতেন। এবং বিবেকানন্দ রামকৃষ্ণের দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন, বিবেকানন্দও বলেছেন যে যা কিছু অনির্বচনীয়, যা কিছু পরম, তা কিন্তু আমাদের এই চিত্রশিল্পের, আমাদের শিল্প দিয়েই কিন্তু তা প্রতিভাত হয়। কিন্তু তার সঙ্গে বিবেকানন্দ যোগ করলেন কি? তিনি যোগ করলেন জাতীয়তাবাদ। তিনি বললেন যে শিল্প হলো মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার একটা মাধ্যম, মানুষের জাতীয় পরিচয় খুঁজে পাওয়ার একটা মাধ্যম। এবং উনি বললেন যে শিল্পে, ভারতীয় শিল্পে ভাবের এবং আদর্শের, দ্য আইডিয়াল ইজ মোর। বিদেশি পাশ্চাত্য শিল্পে যেখানে অ্যাকচুয়াল বা বাস্তবের উপর জোর দেওয়া হয়, সেখানে ভারতীয় শিল্পে কিন্তু আইডিয়াল বা আদর্শের দিকে বেশি জোর দেওয়া হয়। নিবেদিতা স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন এবং স্বামীজির এই সমস্ত তাঁর যে শিল্পবোধ এবং চেতনা, সেটাকে তিনি কর্মে পর্যবসিত করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তিনি তো এটাতে বিশ্বাসী ছিলেনই, তিনি মনে করতেন শিল্পে ভারতীয়ত্ব জাগিয়ে তোলা, ভারতের মানে আমাদের মাতৃভূমির পুনর্জাগরণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিল্পর মতন এত
এমনভাবে সমন্বয় আর কোনো ধারা করতে পারে না। শিল্পই সমন্বয় করতে পারে, তার মূল কারণ হচ্ছে ভারতবাসীরা প্রতীক ভালোবাসে, প্রতীকের উপাসক। তাদের মনের মধ্যে রূপকল্পের যে বোধ সেটা দৃঢ়মূল। সুতরাং শিল্প দিয়ে ভারতবাসীকে একত্রিত করা যেতে পারে, তাদের মধ্যে ঐক্য আনা যেতে পারে। এবং এটা বলে বুঝেই উনি ক্ষান্ত থাকলেন না। সেই পথে উনি শিল্পীদেরকে আগ্রহী করে তোলার জন্যে, যেসব শিল্পীদের সঙ্গে ওর যোগ ছিল তাদেরকে নিত্য ভারতীয় শিল্পধারার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করতে লাগলেন। ভারতের যে প্রাচীন শিল্পরীতি তা ওনার কাছে ছিল খুবই মহান, এবং সেটাকে বিস্তৃত হয়ে যাওয়া ওর মনে হতো এক ধরনের আত্ম অবক্ষয়। এটা একেবারেই উচিত নয়। তাই জন্যে নন্দলাল বসু, অসিত হালদার এবং আরও শিল্পীরা যারা অবনীন্দ্রনাথের কাছে তখন শিল্প শিক্ষা গ্রহণ করছেন, তাদের কাছে উনি বিশেষভাবে তার এই বক্তব্য রাখতেন। অবনীন্দ্রনাথ তখন এক নতুন শিল্প ভাষা গড়ছেন। আমাদের পাশ্চাত্য অবদমনের ফলে, পাশ্চাত্য আমাদের যে কলোনাইজেশন, তার ফলে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা সমস্ত কিছুতে পাশ্চাত্য দেশের যে প্রভাব এবং ছাপ এবং তার যে শক্ত বাঁধন, সেটা থেকে বেরোনোর জন্যে শিল্পে অবনীন্দ্রনাথ এরা জোড়াসাঁকোতে একটি নতুন ভারতীয় শৈলীতে নতুন ভাষা রচনার চেষ্টা করছেন। নন্দলাল বসুরাও তার ছাত্র, তারাও সেটা শিখছেন। কিন্তু নিবেদিতা বললেন এখানেই থেমে থাকলে হবে না, প্রাচীন ভারতীয় শিল্প দেখতে হবে। তাই উনি লেডি হেরিংহ্যাম যখন অজন্তা গেলেন 1909 সালে, তখন নন্দলাল বসু, অসিত হালদার এবং অন্যান্যদেরকে উনি লেডি হেরিংহ্যামের সঙ্গে অজন্তা পাঠালেন, অজন্তার ছবি দেখতে এবং তার কপি করতে। এছাড়াও নিবেদিতার আরেকটি গুরুত্বপূর্ণ অবদান শিল্পে, 1902 সালে নিবেদিতা রবীন্দ্রনাথের আহ্বানে পূর্ববঙ্গে যান। পূর্ববঙ্গের শিলাইদহে তিনি গ্রামে গ্রামে ঘোরেন, হিন্দু মুসলমান সমস্ত ঘরে ঘুরে তিনি লোকশিল্প এবং পল্লী সংস্কৃতির নানান নিদর্শন জোগাড় করেন। কাঁথা, ছেলেদের গায়ে দেওয়ার দোলই, তারপর বাঁশের বেতের ঝুড়ি কাজ, কাঠের মাটির পুতুল, নানান কিছু সংগ্রহ করতে লাগলেন। এইটা দেখে রবীন্দ্রনাথও উৎসাহিত হলেন। রবীন্দ্রনাথ তখন পল্লী জগতের সঙ্গে প্রথম তার পরিচয় হচ্ছে শিলাইদহে। তিনি ওদের সমস্যার কথাও যেমন জানছেন, ওদের সুন্দরের চর্চার কথাও তেমন জানছেন, এবং রবীন্দ্রনাথও সংগ্রহ করছেন। রবীন্দ্রনাথও শিকে সংগ্রহ করছেন, কাঁথা সংগ্রহ করছেন, এবং মোটা মোটা ব্রাউন পেপারে আলতা দিয়ে আঁকা আলপনার মোটিভ সংগ্রহ করছেন। তো নিবেদিতার এই যে একটা মানে শিল্পের দিকে দুদিকে তার যে ধ্রুপদী শিল্পর প্রতি এবং লোকশিল্পর প্রতিও দুদিকেই তার যে ধাবমান চেতনা, এবং সেই চেতনা দিয়ে উনি যে ভারতের শিল্পীদেরকে উদ্বুদ্ধ করছেন, তার প্রভাব নন্দলালের উপর এসে পড়ছে।